চ্যাপ্টার ৮৩ কার্ভিং। হাতে হলদেটে বাদামি রঙের একটা কাগজের ঠোঙা, ভিতরে এক গাদা লতাপাতা আর শেকড় বাকড়। লসেন্স ফোক হার্ব স্টোর থেকে টলতে টলতে বেরিয়ে এলো বোগদা। একটা ট্র্যাকড ক্যারেজের জন্য অপেক্ষা করতে করতে হঠাৎ তার মাথায় একটা চিন্তা খেলল। এক ঠোঙা হাবিজাবি জিনিসের জন্য সে ১০ পাউন্ড খরচ করে ফেলেছে। এটা তার প্রায় ১ মাসের বেতনের সমান। আনা আর জয়েস মেয়ারের ওপর যদি তার অগাধ বিশ্বাস না থাকত, তাহলে ডিভিনেশন ক্লাবে সে কখনোই এতগুলো নগদ টাকা নিয়ে যেত না। মিস্টার মোরেত্তি তার ডিভিনেশনের জন্য মাত্র ৮ পেন্স নিয়েছিলেন। এর পেছনের কারণটা কি এমন হতে পারে যে লসেন্স ফোক হার্ব স্টোরের মালিকের সাথে তার কোনো গোপন আঁতাত আছে, যাতে করে তারা দুজন মিলে আরও বেশি টাকা হাতাতে পারে? খবরের কাগজে তো ঠিক এভাবেই বড় বড় প্রতারণার গল্প লেখা থাকে। এই বিষয়টা মাথায় আসতেই ক্লাইন মোরেত্তির ওপর বোগদার একটু একটু সন্দেহ হতে শুরু করল। এমনকি জয়েস আর আনাকেও সে সন্দেহের চোখে দেখতে লাগল। ঠিক তখনই একটা ট্র্যাকড ক্যারেজ এসে তার সামনে থামল। হাতের ভেষজ ওষুধগুলোর দিকে একবার তাকাল সে। জিনিসগুলো ফেরত দিয়ে আসার মতো সাহস সে সঞ্চয় করতে পারল না। একরাশ মন খারাপ নিয়ে সে গাড়িতে গিয়ে বসল। লসেন্স ফোক হার্ব স্টোরের ভেতরকার দৃশ্য। বোগদাকে চলে যেতে দেখে মালিক হঠাৎ ঘাড় ঘোরাল। দরজার কাছে স্তূপ করে রাখা ভেষজগুলোর দিকে তাকিয়ে চিৎকার করে বলল, শারমিন, আজ থেকে এসব লতাপাতা কেনা বন্ধ করে দাও। কেন মাস্টার? উস্কো খুস্কো চুলের এক সুদর্শন তরুণ ভেতর থেকে বেরিয়ে এলো। মালিক হাসল। তারপর বলল, আমার নামডাক শুনে আসা এই লোকটা হল ১৬ নম্বর কাস্টমার। এভাবে যদি চলতে থাকে, আমার তো মনে হয় নাইট হক্স, মেশিনারি হাইভ মাইন্ড আর ম্যান্ডেটেড পানিশারদের নজরে পড়ে যাব আমি। আর সেটা হলে আমাকে অন্য কোনো শহরে পাত্তারি গোটানোর কথা ভাবতে হবে। তাহলে আমাদের কি এই দোকানটা সাবলিজে দিয়ে দিতে হবে? ব্যাপারটা বুঝতে পেরে চিন্তিত গলায় জিজ্ঞেস করল শারমেইন। মালিক খিকখিক করে হাসল। তুমি যদি এখানে থাকতে চাও, তাহলে এই দোকানের মালিক হয়ে যেতে পারো। তুমি তো এর মধ্যেই ভেষজ চিনতে আর ওষুধ বানাতে বেশ দক্ষ হয়ে উঠেছ। তবে হ্যাঁ, তোমার মাসের লাভের অর্ধেক কিন্তু ব্যাকল্যান্ড ব্যাংকে আমার বেনামি অ্যাকাউন্টে জমা করতে ভুলো না। কিন্তু আপনি যে বিদ্যাটাতে আসলেই পারদর্শী, সেটা তো আমি এখনও শিখতে পারিনি। কোনো একটা শহরে ১ বছরের বেশি না থাকতে থাকতে শারমেইন এমনিতেই বিরক্ত হয়ে উঠেছিল, কিন্তু তার মাস্টারের জাদুকরী ফর্মুলাগুলো না শিখে সে কোনোভাবেই হাল ছাড়তে রাজি ছিল না। মালিক নিজের চেয়ারে বসে আয়েশ করে দুলতে দুলতে বলল, চাইলেই তুমি ওসব শিখে ফেলতে পারবে না। বোগদার চোখের সামনে কালচে সবুজ রঙের একটা তরল ফুটতে ফুটতে বুদবুদ তুলছে। এর থেকে একজোড়া দুর্গন্ধযুক্ত মোজার মতো গন্ধ বেরোচ্ছে, আর এর বমি উদ্রেককারী রং দেখে আজ সারাদিন সে যা যা করেছে তার সবকিছুর ওপরই তার প্রচণ্ড সন্দেহ হতে লাগল। ফুটন্ত ওষুধের ভেতর মোরগের রক্ত ফেলার পর বোগদার বাবা বেশ চিন্তিত মুখে ছেলের দিকে তাকাল। বলল, আমার মনে হয় সার্জারি করাটাই সবচেয়ে ভালো হবে। ফুটন্ত তরলের ভেতর মোরগের কয়েক ফোঁটা রক্ত বুদবুদ করে উঠে একটু পরেই মিলিয়ে গেল। বোগদা একটা লম্বা শ্বাস নিয়ে বলল, এই ওষুধটা যদি কোনো কাজে না আসে, তাহলে আমি সার্জারির কথা ভেবে দেখব। ঈশ্বর তোমাকে রক্ষা করবেন। বোগদার বাবা নিজের বুকের ওপর ত্রিভুজাকৃতির একটা সেক্রেড এমব্লেম এঁকে নিল। ফুটন্ত তরলটা ঠান্ডা হতে হতে বোগদার মনে হল এতগুলো ১০ পাউন্ড সে কোনোভাবেই জলে যেতে দেবে না। সে তার ডান হাতটা তুলল এবং চোখ বন্ধ করল। মাথাটা পেছনের দিকে হেলিয়ে দিয়ে এক ঢোকেই পুরো ওষুধটা গিলে ফেলল সে। ওষুধের কড়া গন্ধের সাথে রক্তের একটা বিশ্রী আষ্টে গন্ধ তার মুখের ভেতর ছড়িয়ে পড়ল। একটু হলেই সে যা খেয়েছে সব বমি করে উগড়ে দিত। সেদিন রাতে বোগদার পেট খারাপ হল। তাকে পাক্কা ৬ বার বাথরুমে ছুটতে হল। আকাশে যখন লাল চাঁদটা মিলিয়ে গেল, তখন সে ঘোর লাগা চোখে ঘুমিয়ে পড়ল। কতক্ষণ পার হয়েছে কে জানে, হঠাৎ সে ধড়মড় করে জেগে উঠল। স্বপ্নে সে দেখছিল যে অফিসে তার বস তাকে খুব বকাঝকা করছে। ভাগ্যিস আমি ৩ দিনের অ্যানুয়াল লিভ নিয়েছিলাম। আমাকে আর তাড়াহুড়ো করে কাজে দৌড়াতে হবে না। বোগদা স্বস্তির নিঃশ্বাস ফেলল। সে বুঝতে পারল আগের চেয়ে তার শরীরে এখন অনেক বেশি চনমনে ভাব। গত কয়েক সপ্তাহ ধরে সে যেরকম নেতিয়েছিল, তার সাথে এই অনুভূতির আকাশপাতাল তফাৎ। বোগদা নিজের অজান্তেই হাত বাড়িয়ে তার পেটের ডান পাশে একটু চাপ দিল। সে অবাক হয়ে লক্ষ্য করল যে জায়গাটাতে আগে একটু চাপ লাগলেই ব্যথা করত, সেটা এখন একদম স্বাভাবিক লাগছে। জোরে চাপ দিলেই কেবল সাধারণ ব্যথার মতো লাগছে। বলো না যে ওষুধটা আসলেই কাজ করেছে। ওই অ্যাপোথেকারি তো পরিষ্কারভাবেই আমাকে বোকা বানাচ্ছিল। বোগদা একই সাথে অবাক হল এবং তার মনের মধ্যে সন্দেহ উঁকি দিল। সে বিছানা থেকে নামল। আড়মোড়া ভেঙে সে বুঝতে পারল যে তার হারানো স্বাস্থ্য ধীরে ধীরে ফিরে আসছে। বেশ কিছুক্ষণ সে চুপচাপ দাঁড়িয়ে রইল। তারপর আপন মনেই বিড়বিড় করে বলল, ওই অ্যাপোথেকারির কথা অনুযায়ী আমাকে এটা আরও ২ বার খেতে হবে। খাওয়া শেষ হলেই আমি হাসপাতালে গিয়ে কোনো ডাক্তারকে দিয়ে একবার চেক আপ করিয়ে আসব। ওই অ্যাপোথেকারি তো আমাকে বলেইনি
যে দিনে কয়বার করে এই ওষুধ খেতে হবে। আমার এখনও মনে হয় লোকটা একটা আস্ত চিটার। ব্ল্যাকথর্ন সিকিউরিটি কোম্পানির সিভিলিয়ান স্টাফদের অফিসের ভেতর ক্লায়েন্টকে তার আগের অনুরোধ অনুযায়ী এমন একটা জায়গা দেওয়া হয়েছে যেখানে কেউ তাকে বিরক্ত করবে না। হাতে একটা খোদাই করার ছুরি নিয়ে সে তার স্পিরিচুয়ালিটিকে চারদিকে ছড়িয়ে দিল। খুবই মনোযোগ দিয়ে সে দুটো রূপোর গয়নার উপর মন্ত্র আর প্রতীক খোদাই করতে লাগল। মন্ত্রটা ছিল দুর্ভাগ্য থেকে রক্ষা পাওয়ার একটা প্রার্থনা, যেটা লেখা হচ্ছিল হার্মিস ভাষায়। আর মিস্টিক জগতের দুটো প্রতীক দিয়ে বোঝানো হচ্ছিল অ্যাভারনাইট গডেস এবং দুর্ভাগ্য ও ভয়ের সম্রাজ্ঞীকে। এর পাশাপাশি ক্লাইন গডেসের সাথে মিলে যায় এমন পাত নাম্বার 7 আর জাদুকরী বৈশিষ্ট্যটাও যোগ করে দিল। শুধু তাই নয়, চার্ম আর অ্যামুলেটের দুই পাশেই খোদাই করতে হতো, আর প্রতিটা পাশের প্রতীক, মন্ত্র আর বৈশিষ্ট্য সেগুলোর একদম সঠিক অবস্থান বা বিশেষ ফরম্যাট এসবই মিস্টিক জগতের নিয়মকানুন মেনে করা হচ্ছিল। সাধারণ মানুষের মধ্যে যেসব জিনিস ছড়িয়ে ছিটিয়ে থাকে সেগুলো আসলে ভুলে ভরা। এই মুহূর্তে ক্লাইনের ডান পাশে প্রচুর নষ্ট হয়ে যাওয়া কাঁচামাল পড়েছিল। বারবার প্র্যাকটিস করার পর এবং নিজের হাত যথেষ্ট পাকাপোক্ত হয়েছে এটা নিশ্চিত হওয়ার পরই কেবল সে বেনসন আর মেলিসার জন্য অ্যামুলেট তৈরির কাজ শুরু করার সাহস করেছিল। মনটাকে শান্ত করতেই খোদাই করার ছুরির ডগা থেকে তার স্পিরিচুয়ালিটি ঠিকরে বেরিয়ে এলো। রূপোর গয়নাগুলোর ওপর 7 সংখ্যাটা ফুটে উঠল। গয়নার একপাশে মন্ত্র আর প্রতীক খোদাই করার কাজ সে আগেই শেষ করে ফেলেছিল। এখন শুধু বাকি পাশটার কাজ শেষ করার পালা। ছুরিটা নামিয়ে রাখার পর ক্লাইনের সমস্ত স্পিরিচুয়ালিটি এক সুতোয় গাঁথা হয়ে গেল। হঠাৎ করেই সে অনুভব করল অদ্ভুত, রাজকীয় আর ভয়ঙ্কর একটা শক্তি পুরো ঘর জুড়ে আছড়ে পড়ছে। তবে এই তোলপাড় খুব দ্রুতই মিলিয়ে গেল। ক্লাইনের স্পিরিট ভিশনে ধরা পড়ল যে গয়নার দুই পাশের মন্ত্রগুলো একদম নিখুঁতভাবে সম্পূর্ণ হয়েছে। সেখান থেকে শান্ত একটা কালো আভা বেরিয়ে আসছে। সে তার খোদাই করার ছুরিটা নামিয়ে রাখল। একটা বৃত্ত আর একটা লম্বাটে অংশের সমন্বয়ে তৈরির উপর গয়নাটাকে সে খুব সাবধানে পালিশ করতে লাগল। মসৃণ পৃষ্ঠ ছুঁয়ে সে এক ধরনের শীতল অনুভূতি পেল। কাজ শেষ। আনন্দিত হয়ে সে সদ্য তৈরি অ্যামুলেট এবং এর আগে বানিয়ে রাখা আরেকটা অ্যামুলেট তার পকেটে ঢুকিয়ে রাখল। সে সুযোগ খুঁজছিল কখন এগুলো বেনসন আর মেলিসার হাতে দেওয়া যায়। বিয়ন্ডারদের তৈরি অ্যামুলেটগুলোর বেশ ভালো কার্যকারিতা থাকে। এগুলো যিনি পরেন তিনি নিজের অজান্তেই বেশ কিছু বিপদ থেকে রক্ষা পান। তবে এর ক্ষমতা যে একেবারে আকাশ ছোঁয়া তা কিন্তু নয়। তাছাড়া এগুলোর স্পিরিচুয়ালিটি ধীরে ধীরে কমতে থাকে। কেউ যদি খুব উচ্চ পর্যায়ের রিচুয়ালিস্টিক ম্যাজিক ব্যবহার করে কোনো প্রার্থনার সেট তৈরি না করে তবে একটা অ্যামুলেট সর্বোচ্চ 1 বছর পর্যন্ত ব্যবহার করা যায়। আর এই উচ্চ পর্যায়ের রিচুয়ালিস্টিক ম্যাজিকের জন্য ভয়ঙ্কর রকমের বেশি স্পিরিচুয়ালিটির প্রয়োজন হয়। ক্লাইনের পক্ষে এই মুহূর্তে এতটা চাপ সহ্য করা একেবারেই অসম্ভব। সময় আসলে আমি আমার স্পিরিচুয়ালিটি ব্যবহার করে আরেকটা বানিয়ে নিতে পারব, ক্লাইন মনে মনে ভাবল। মাথা নেড়ে সে এলোমেলো টেবিলটা গোছাতে শুরু করল। সে আপাতত নিজের জন্য কোনো অ্যামুলেট বানাল না, কারণ এই লেভেলের একটা অ্যামুলেটের প্রভাব তার ওপর খুবই সীমিত। তাই তার লক্ষ্য ছিল রিচুয়ালিস্টিক ম্যাজিকের সাথে মন্ত্র মেলানোর আগে মন্ত্রগুলো সম্পর্কে আরও গভীরভাবে জ্ঞান অর্জন করা। তাহলে সে হয়তো শব্দ দিয়ে চালু করা যায় এমন কয়েকটা প্রতিরক্ষামূলক অ্যামুলেট তৈরি করতে পারবে। সবকিছু শেষ হওয়ার পর ক্লাইন অফিস থেকে বেরিয়ে এলো নষ্ট হয়ে যাওয়া কাঁচামালগুলো জমা দেওয়ার জন্য। ঠিক তখনই সে দেখল ক্যাপ্টেন ডান স্মিথ তার কালো ট্রেঞ্চকোট পরে হেঁটে আসছেন। ডান স্মিথ তার গভীর আর ধূসর চোখ দিয়ে ক্লাইনকে আপাদমস্তক দেখে নিয়ে হাসলেন। ক্লাইন, হোলি ক্যাথেড্রাল অনুমোদন দিয়ে দিয়েছে। তুমি এখন থেকে একজন অফিসিয়াল মেম্বার। সত্যি? এটা তো দারুণ খবর। ক্লাইন নিজের আনন্দ প্রকাশ করল। ডান মাথা নেড়ে হাসি মুখে বললেন, তুমি এখন এই সপ্তাহের জন্য মেকআপ পে হিসেবে 3 পাউন্ড পাবে। এরপর থেকে অ্যাডভান্স পেমেন্ট শোধ না হওয়া পর্যন্ত প্রতি সপ্তাহে 4.5 পাউন্ড করে পাবে। আচ্ছা, আমি কি নাইট হকসদের রিচুয়ালের কথা তোমাকে বলেছিলাম? প্রত্যেক অফিসিয়াল নাইট হককে নিজের দায়িত্বে একা একা একটা মিশন কমপ্লিট করতে হয়। শুধুমাত্র এটা করতে পারলেই তুমি তোমার পার্টনারদের স্বীকৃতি পাবে। তবে তুমি এর মধ্যে যে অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছ সেটা বিবেচনা করে আমার মনে হয় তোমাকে আমি সাধারণ কোনো মিশন দিতে পারি। যখন সেটা হবে আমি আনুষ্ঠানিকভাবে টিঙ্গেন শহরের সমস্ত নাইট হকদের সাথে তোমার পরিচয় করিয়ে দেব। বিন্দুমাত্র দ্বিধা না করে ক্লাইন জবাব দিল, ঠিক আছে। 3 পাউন্ড আর তার ক্ষতিপূরণের 7 পাউন্ড মিলিয়ে বেশ ভালো একটা অঙ্ক। নতুন একটা স্যুট কেনা এখন আর কোনো ব্যাপারই না। তাছাড়া স্যুট কেনার পরও তার কাছে বেশ কিছু টাকা বেঁচে যাবে। যাই হোক, কে জানে আমার মিশন কখন আসবে। ক্লাইন রবিবার পর্যন্ত অপেক্ষা করল, যেদিন সেলেনার জন্মদিনের ব্যাঙ্কোয়েটের আয়োজন করা হয়েছে। নিজের ফর্মাল স্যুটটা পরে নিল ক্লাইন। একটা ব্রাশ আর রুমাল দিয়ে নিজের হাফ টপ হ্যাটটা পরিষ্কার করল। তৃপ্তির সাথে আয়নায় নিজেকে দেখে নিয়ে সে হেঁটে হেঁটে দোতলা থেকে 1 তলায় নেমে এলো। ওই সময়টায় মেলিসা খুব খুঁটিয়ে খুঁটিয়ে বেনসনের কাপড়চোপড় দেখছিল।
কোনো সমস্যা আছে কি? বেনসন নিজের ছড়িটা উঁচিয়ে ধরল। বোনের এমন দৃষ্টির কারণে সে একটু অপ্রস্তুত বোধ করছিল। সে নিজেকে ভালো করে পরীক্ষা করে দেখল, না, কোথাও তো কোনো সমস্যা মনে হচ্ছে না। বেশ পরিপাটি করেই সে পোশাক পরেছে। মেলিসা তার দিকে তাকানো বন্ধ করে খুব গম্ভীর গলায় বলল, বেনসন, তুমি যেই স্যুটটা পরে আছো সেটা খুবই পুরনো। আজকের জন্মদিনের ব্যাঙ্কোয়েটে অনেক চমৎকার সব নারীরা আসবেন। আমার মনে হয় এই পোশাকটা পরে সেখানে গেলে তাদের প্রতি এক ধরনের অসম্মান দেখানো হবে। প্রথমটায় ক্লাইনের মাথায় অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, কিন্তু মেলিসার কথার জোর শুনে সে মুহূর্তেই পুরো ব্যাপারটা ধরে ফেলল। সে একটু হেসে এগিয়ে গিয়ে বলল, বেনসন আর আমার শারীরিক গড়ন প্রায় একই রকম। ও চাইলে আমার অন্য টাক্সেডোটা পরতে পারে। ক্লাইনের আগেই নতুন স্যুট কেনার কথা তার ভাই বোনদের জানিয়েছিল। সে এমনভাবে বুঝিয়েছিল যে একটা বিশেষ জিনিস পরীক্ষা করতে গিয়ে তার কাপড় ছিঁড়ে গিয়েছিল, আর তাই কোম্পানি বেশ উদার হয়েই তাকে ক্ষতিপূরণ দিয়েছে। অবশ্য সে যে প্রমোশন আর বেতন বৃদ্ধির সুবিধা পেয়েছে সেটা সে গোপন করে গিয়েছিল। সে ভয় পাচ্ছিল পাছে ওরা ঘাবড়ে যায়। তাই সে ভেবেছে অন্তত 6 মাস পর ওদেরকে এই সুখবরটা দেবে। এমন একটা ব্যাখ্যা শুনে বেনসন আর মেলিসা রীতিমতো ঈর্ষায় ভুগছিল। তাদের মনে হচ্ছিল ব্ল্যাকথর্ন সিকিউরিটি কোম্পানি আসলেই খুব দারুণ একটা প্রতিষ্ঠান। তার তো কোনো দরকার নেই, তাই না? বেনসন একটু প্রতিবাদ করে বলল, সে আসলে পরিস্থিতির গুরুত্বটা বুঝতেই পারছিল না। না, এটা ভীষণ দরকারি একটা ব্যাপার। ক্লাইন বেনসনের কাঁধ ধরে ধাক্কা দিয়ে তাকে সিঁড়ির দিকে এগিয়ে দিল। আমার টাক্সিডোটা কাপড়ের র্যাকে ঝোলানো আছে। বেনসনকে বোকার মতো সিঁড়ি বেয়ে ওপরে উঠতে দেখে ক্লাইন পেছন ঘুরে মেলিসার দিকে তাকিয়ে হাসল। তুমি কি আশা করছো যে বেনসন সেলেনার জন্মদিনের ব্যাঙ্কোয়েটটাকে কাজে লাগিয়ে সুন্দর কোনো রোমান্টিক সম্পর্কে জড়িয়ে পড়বে? ক্লাইন আজকাল বেশ ভালোই খবরের কাগজ আর ম্যাগাজিন পড়ছে। সে জানে যে অভিজাত এবং মধ্যবিত্তদের এই ধরনের ব্যাঙ্কোয়েটগুলো মূলত পাত্রপাত্রী খোঁজার জন্যই আয়োজন করা হয়। মেলিসা খুব গম্ভীরভাবে মাথা নাড়ল। হ্যাঁ, আমাদের কারণেই বেনসন জীবনে অনেক কিছু থেকে বঞ্চিত হয়েছে। আপু, তুমি এমন মায়ের মতো কথা বলছ কেন? ক্লাইন মেলিসার দিকে তাকিয়ে মনে মনে ভাবল। তারপর হঠাৎ করেই একটা দীর্ঘশ্বাস ফেলে একটু হাসল সে।